ভাই তুই এত খুশি? হব না আপু, কতদিন ধরে পূর্ণতাকে দেখব। হতাশার নিঃশ্বাস ফেলে ইরিন। তুই পাগল হয়ে যাচ্ছিস ভাই, এভাবে বাঁচা যায় নাকি? তুই কেন মেনে নিচ্ছিস না? পূর্ণতা অন্য কারো বউ। তুমি তো এখনো মেনে নিতে পারলে না সাগর ভাইয়ার পেছনে। 10 বছর হয়ে গেল, নতুন করে জীবন সাজাতে পারলে না। ইরিন মাথা নুইয়ে ফেলে। ইফতিয়ার ইরিনের কাঁধে মাথা রাখে। সাগর ভাইয়া দুনিয়াতে নেই 10 বছর হয়ে গেল। পৃথিবীর কোথাও খুঁজে তুমি তাকে একটুও দেখতে পারবে না। তবুও তাকে ভালোবাসো, তার জায়গা অন্য কাউকে দিতে পারছো না। আর পূর্ণতা বেঁচে আছে, ইচ্ছে করলে আমি তাকে দেখতে পাচ্ছি। তাহলে আমি কি করে ভুলবো? আপু, ভালোবাসা কখনোই ভোলা যায় না। হ্যাঁ, ভাগ্যে নেই বলে ছোর অধিকার পায়নি, তাই বলে ভালোবাসবো না, ভুলে যাব? ইরিন দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা কেমন ভালোবাসা? কাল রাতে তুই জমিদার বাড়ির ছোট ছেলেকে খুন করেছিস এবং জমিদার বাড়িতে ভুল খবর পাঠিয়েছিস যে মামুন কাজের জন্য শহরে গিয়েছে। তুই তো খুনি হয়ে যাচ্ছিস। পূর্ণতা, পাপ করতে দেব না আমি, আর পূর্ণতার ইচ্ছে অপূর্ণ রাখবো না। মিষ্টিকে নিচু হাতে সাজিয়ে দিচ্ছে পূর্ণতা। হাসি নেই মিষ্টির মুখে। মমতা বেগম তখন থেকে বসে আছে ওদের পাশে। আসলে তিনি দেখছে পূর্ণতা ঠিকঠাক সাজাতে পারছে কিনা। সাজাতে সাজাতে পূর্ণতার গলা শুকিয়ে আসে। হাত বাড়িয়ে টেবিল থেকে পানির গ্লাস নিতে গিয়ে নিচে পড়ে যায়। আর তখনই মমতা বেগম খেকিয়ে বলে ওঠে, একটা কাজও করতে পারে না, খালি পারে গিলতে। পূর্ণতা ভেংচি কেটে বলে, তারপর? বলি, স্বামীর বাড়ির ভাত খাওয়া অত সোজা না। রূপ দেখাইয়া বিয়ে করলে খালি হয় না। কি ভাবছিলা তুমি? স্বামীর টাকা আছে, পায়ের উপরে পা তুলে বসে বসে খাবো? কাজ করতে হবে না। না, ভেবেছিলাম স্বামীর কুটনি দাদি আছে, সে নেচে নেচে খাইয়ে দিবে, আমি শুয়ে শুয়ে গিলবো। প্রথমবার জমিদার বাড়িতে পা রাখছে ইফতিয়ার। এর আগে একদিন এসেছিল ছদ্মবেশে অভিকে মারতে, আর আজকে এসেছে পরিবারকে সাথে নিয়ে সসম্মানে। জমিদার মূল ফটকে পা রাখতেই হৃদয় শীতল হয় ইফতিয়ারের, যেন এক সুখের রাজ্য। কিন্তু এটা তো সুখের রাজ্য নয়, পাপের আস্তানা। তাহলে এখানে এত সুখ কেন? নিশ্চয়ই এই বাড়িতে পূর্ণতা রয়েছে তাই। অধর কোণে হাসি ফুটে ওঠে ইফতিয়ারের। বুকের পাপাশে হাত দিয়ে ঢুকে পড়ে বাড়িতে। বেশ পুরনো আমলের বিশাল বাড়ি। সুন্দর বাড়িটি, তবে বিশাল বহুল নয়। জমিদার হাসেব কারুকাজ নির্মিত লাঠি ভর দিয়ে ইফতিয়ারদের সামনে এসে দাঁড়ায়। সৌজন্যমূলক কথা বলে ওনাদের ভেতরে আসতে অনুরোধ করে। বাড়ির ভেতরটাও তেমন বিলাসবহুল নয়। বসার ঘরের কাঠের তৈরি সোফায় বসতে দেওয়া হয় ওনাদের। ইফতিয়ার বসে না, এদিক ওদিক তাকাতে থাকে, যেন কাউকে খুঁজছে। জমিদার সাহেবের পাশে এসে বসে তার দুই পুত্র মনোয়ার এবং মামুন। তাদের গিন্নিরাও ততক্ষণে চলে এসেছে। ইফাত এবং মনাও এসেছে। সকলের দৃষ্টি ইফতিয়ারদের দিকে। ইসমাইল আলতো হেসে বলে, আমরা মিষ্টিকে দেখতে এসেছি। কোথায় ও? মনোয়ার বলে, আসবে আসবে, আগে মিষ্টি মুখ করুন, কথা বলি আমরা। আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, তাকে বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। এখানে আপনাদের কোনো আপত্তি নেই? ব্যাস, আর কি কথা? অপমানিত হয় জমিদার বাড়ির পুরুষরা। ইরিন বাবার কথায় বিরক্ত হয়, ফিসফিস করে বলে, বাবা, এভাবে কেন কথা বলছো? তুমি চিনো না এদের? চিনলে কথা বলার রুচিও হতো না। আমিনা বলে, পূর্ণতা কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলুন। ইফতিয়ার চমকায়, মায়ের দিকে তাকায়। এই নামটা কারো মুখে শুনলেই হৃদয়ে কম্পন শুরু হয় ইফতিয়ারের। কি আছে এই নামে? শিউলি বেগম আলতো হেসে বলে, আসুন আমার সাথে। আমিনা উঠে যায়। ইরিনও মায়ের সাথে যায়। পূর্ণতা সাজাচ্ছে মিষ্টিকে। টকটকে লাল রঙের শাড়ি, গা ভর্তি গহনায় মিষ্টিকে ভারী সুন্দর লাগছে। মমতা বেগম দরজার সামনে দাঁড়িয়ে সাজানো দেখছে। তার নাতনির কপাল এত ভালো হবে সে কখনোই আশা করেনি। মনে মনে পরিকল্পনা করে ফেলে, একবার বিয়েটা শুধু হয়ে যাক, মিষ্টিকে হাত করে কিছু টাকা পয়সা হাতিয়ে নিবে। মিষ্টি বড় সহজ সরল, একটু ভালোবাসা দিলেই গলে যাবে। মিষ্টির কপাল দেখেছিস? কত বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে, রাজপুত্রের মতো দেখতে।
তাদের টাকা পয়সার নাউরি গাউরি নেই। মুখে পান পুড়তে পুড়তে বলে মমতা বেগম। পূর্ণতা একগাল হেসে মমতা বেগমকে জবাব দেয়। বুড়ি এত লাফাইয়েন না, সেই টাকা পয়সার এক কড়িও আপনাকে দিবে না। আর রাজপুত্রের মতো পাত্র মিষ্টির জন্য এসেছে। আপনার কপালে তো চরিত্রহীন কালো খাটো বোচা নাকের জমিদার জুটেছিল। মিষ্টি বুক টিপে হাসে। তখনই কক্ষে ঢুকে ইরিন, আমিনা এবং শিউলি। শিউলি বলে, মিষ্টি দেখো, তোমার শাশুড়ি তোমাকে দেখতে এসেছে। মিষ্টি তাকায়। আমিনার নজর পড়ে পূর্ণতার দিকে। মনে মনে কয়েকবার মাশাআল্লাহ শব্দটা আওড়ায়। এতক্ষণে বুঝতে পারে তার ছেলে এত পাগল কেন হয়েছে। এটা তো মেয়ে নয়, পরীর বাচ্চা। এরিন মিষ্টির পাশে গিয়ে বসে। মাশাল্লাহ মিষ্টি, আমার ভাইয়ের জীবন আলোকিত করতে তুমিই পারবে। মিষ্টি লাজুক হাসে। পূর্ণতা খাট থেকে নেমে পড়ে। আমিনা বেগমের সামনে এসে বলে, আপনি বসুন। মাথা নাড়িয়ে মিষ্টির পাশে বসে উনি। মিষ্টির সাথে হাসি মুখে আলাপ করতে থাকে। শিউলি বেগম মনে মনে বলে, মেয়েটার কপাল আছে, এক লাফে গাছের মাথায় উঠে গেল। তবে এত সুখ কি মেয়েটার কপালে সইবে? শিউলি তাকে শান্তিতে সংসার করতে দেবে? অবশ্যই দেবে, যদি চুপচাপ শিউলি প্রস্তাব মেনে নেয়। আর না মানলে সেই ব্যবস্থাও শিউলি ভেবে রেখেছে। বিভিন্ন ধরনের খাবারের সমাহার, আপ্যায়নের কোনো কমতি রাখতে নারাজ জমিদার। কিন্তু এত সব খাবারের মধ্যে একটু পানি ছাড়া আর কোনো খাবারই মুখে তোলেনি ইফতিয়ার এবং তার পরিবার। তাদের বক্তব্য, তারা এই খাবার খাবে না। পাপের টাকার খাবার তাদের মুখে রুচবে না। বেজায় অপমানিত হয় জমিদার, তবুও প্রতিবাদ করতে পারে না। চুপচাপ অপমান হজম করে নেয়। মিষ্টিকে আনা হয়। পূর্ণতার সাথে এসেছে। এতক্ষণে ইফতিয়ারের পরাণ জুড়ায়। অভিও চলে এসেছে। অভিকে দেখে পূর্ণতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে চটজলদি মিষ্টিকে ইফতিয়ারের পাশে বসিয়ে চলে যায় অভির নিকটে। আঁচল দিয়ে মুছে দিতে থাকে অভির কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম। অবশ্যই পূর্ণতার নাগাল পায়নি। অভি নিচু হয়ে সাহায্য করে। বোনের জন্য পাত্র এসেছে, এত দেরি কেন করলেন? ফিসফিস করে বলে পূর্ণতা। কাজ পড়ে গিয়েছিল বউ। ব্যাস, আর কোনো প্রশ্ন নেই পূর্ণতার। ইফতিয়ার এতক্ষণ শখের নারীকে দেখছিল। কি সুখী সে। মনে মনে কয়েকবার মাশাআল্লাহ বলে ফেলে ইফতিয়ার। আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ, এদের কখনো কষ্ট দিয়েন না। আমার জন্য পরত্রকৃত সকল সুখ ওদের দিয়ে দিয়েন। ওদের ভাগ্যের দুঃখ না হয় আমাকে দিয়েন। আমার পূর্ণতাকে খুব খুব ভালো রাখেন। মিষ্টি আর চোখে তাকাই ইফতিয়ারের দিকে। সকলের দৃষ্টির আড়ালে নিজের হাতখানা ইফতিয়ারের হাতের ওপর রাখে। ইফতিয়ার চমকায়। পূর্ণতার থেকে দৃষ্টি সরিয়ে মিষ্টির পানে তাকায়। মিষ্টি তাতে দাঁত চেপে বলে, আমাকে ভীষণ সুন্দর লাগছে, দেখুন আমায়। ইফতিয়ার একটু হাসার চেষ্টা করে, কিন্তু কোনো জবাব দেয় না। আমিনা বেগম মিষ্টির হাতে একজোড়া মোটা বালা পরিয়ে দেয়, গলায় চেইনও দেয় এবং হাতে গুঁজে দেয় 10,000 টাকা। তারপর হেসে বলে, ভালো দুটো আমার তরফ থেকে, আর চেন তোমার শ্বশুর মশাইয়ের তরফ থেকে। টাকাগুলো তোমার ননদ দিয়েছে। মিষ্টি মুচকি হেসে মাথা নাড়ায়। সামনের মাসের 2 তারিখ বিয়ের দিন ধার্য করে ওনারা উঠতে নেয়। তখন পূর্ণতা এসে দাঁড়ায় ইফতিয়ারের সামনে। ইফতিয়ারের কলিজা বোধহয় লাফাচ্ছে। পূর্ণতা স্বইচ্ছেই তার এত কাছে এসে দাঁড়ালো। আপনাদের জন্য অনেক খাবারের আয়োজন করা হয়েছে। সব বাজার আমার এমপি সাহেব করেছে, আর রান্না করেছি আমি। আপনারা না খেয়েই চলে যাবেন? আমার এমপি সাহেব প্রথমবার বাজার করেছে, আর আমি প্রথমবার রান্না করেছি। না খেলে আমাদের ভীষণ খারাপ লাগবে। ইসমাইল হেসে পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দেয়। জানতাম না তো মা, তুমি রান্না করেছো। অবশ্যই খাবো আমরা। পূর্ণতা খুশি হয়। মুহূর্তেই দৌড়ে খাবার সাজানোর কাজে লেগে পড়ে। অভি তৃপ্তি নিয়ে দেখতে থাকে পূর্ণতাকে। অভিরাজি পূর্ণতাকে এই কথা বলতে বলেছে, আর সত্যি সত্যি অভিরা পাচার করেছে, আর পূর্ণতা রান্না করেছে। পাপের টাকা বোনের বিয়ে দিবে না অভি। দরকার পড়লে নুন ভাত খাইয়ে বোনকে শ্বশুর বাড়ি পাঠাবে, তবুও হালাল উপার্জনে নুন ভাত জোগাড় করবে। ইফতিয়ার তেল মশলাযুক্ত খাবার খায় না সাধারণত।
কিন্তু পূর্ণতার হাতে রান্না খাওয়ার লোভ সামলাতে পারে না। ফ্লোরে আসন পেতে বসে পড়ে খেতে। একা হাতে পূর্ণতা সকলকে খাবার বেড়ে দিতে থাকে। তাকে সাহায্য করে অভি। কালো রঙের অতি পরিচিত ডায়েরি হাতে বাগানের মাঝখানে বসে আছে পূর্ণতা। শুধুমাত্র পূর্ণতার জন্যে বাগানে দোলনা বসানো হয়েছে। সেই দোলনার আশেপাশে পূর্ণতা এবং মিষ্টি ব্যতীত আর কারো যাওয়ার অনুমতি নেই। হালকা নীল রঙের শাড়ি পরেছে পূর্ণতা। অধর করে তৃপ্তির হাসি। কয়েক প্রহর যাবৎ ডায়েরিখানা পড়েই যাচ্ছে সে, আর কিটকিটিয়ে হেসে উঠছে। আর এমপি সাহেব ভীষণ চতুর মানুষ। সে ভেবেছে পূর্ণতা কিছু বুঝতে পারে না। বোকা পূর্ণতা, কিন্তু সে কি জানে না তার বউও ভীষণ চতুর? কালো রাঙা ডায়েরিখানা অভিরাজ লিখে, এটা কি পূর্ণতা জানে না? অবশ্যই জানে, প্রথম থেকেই জানে। আজকেও লিখেছে, তবে আজকে হাতের লেখা ভিন্ন। হয়তো অন্য কাউকে দিয়ে লিখিয়েছে। কি লেখা ডায়েরিতে? প্রিয় পূর্ণতা, আমি আছি তো, আর সারা জীবন থাকবো। তোমার নরম তুলতুলে হাতে নকশা আঁকা চুড়ি মানায়, অস্ত্র নয়। তুমি নিশ্চিন্তে থাকো। তোমার মা, বাবা আর ভাইয়ের দিকে কেউ চোখ তুলেও তাকাতে পারবে না। ভরসা রাখো আর ভীষণ ভালো থেকো। এই লেখাটুকু আহামরি কিছু না, তবে পূর্ণতার কাছে ভীষণ দামি। বাবা মায়ের দায়িত্ব যে পুরুষ নিয়েছে, সেই পুরুষটিকে পূর্ণতা নিজের থেকেও বেশি ভালোবাসতে চায়। জীবন যৌবন উজাড় করে দিতে চাই তার জন্য। তবে ইদানিং পূর্ণতার মনে অন্য একটা চিন্তা বাসা বেঁধেছে। চিন্তায় মানুষটি হলো ইফতিয়ার চৌধুরী। ইফতিয়ার পূর্ণতাকে পছন্দ করে ভালোবাসে, এতে বিন্দুমাত্র সমস্যা নেই পূর্ণতার। যা খুশি করুক, কিন্তু ভালোবাসা নিজের মধ্যে রাখা উচিত ছিল নাকি? সবাইকে জাহির করে নিজের ভালোবাসার কথা বলতে হবে? নেহাত অভি ভীষণ ভালো মানুষ। কোনো স্বামীকে মেনে নিতে পারবে তার স্ত্রীকে কেউ ভালোবাসি বললে? আজকে পূর্ণতার কানে এসেছে গ্রামে বিশাল হাসপাতাল হচ্ছে, পূর্ণতার নামে হাসপাতাল হচ্ছে। সেই হাসপাতালের মালিক পূর্ণতা। এটা মেনে নিতে পারছে না সে। এতটা বাড়াবাড়ি করার কোনো মানে ছিল না। পূর্ণতা ভেবে ফেলে ইফতিয়ারের সাথে কথা বলবে। পরনের গহনাগুলো খুলতে ব্যস্ত মিষ্টি। মনে তার রং লেগেছে, হৃদয় পুলকিত হচ্ছে। নাম জানা অনুভূতিরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। ক্ষণে ক্ষণে অধর কোনায় হাসি ফুটে উঠছে। জীবন এত সুন্দর কেন? শিউলি মিষ্টির এত সুখ দেখে ভ্রু কুঁচকে এগিয়ে আসে, সাহায্য করতে থাকে গহনা খুলতে। শিউলি বলে, মিষ্টি, শুনলাম ইফতিয়ার হাসপাতাল বানাচ্ছে। সেখানে বিনামূল্যে চিকিৎসা করা হবে গ্রামের মানুষদের। বিদেশ থেকে বড় বড় ডাক্তার হায়ার করে আনবে ইফতিয়ার। অধর কোণের হাসি চওড়া হয় মিষ্টির। হবু স্বামীর এইরকম সিদ্ধান্তে গর্বে বুক ভরে আসে। খুশিতে দুই হাতে চাপটে জড়িয়ে ধরে শিউলির কোমর। মুখ লুকায় মায়ের বুকে। শিউলি বিরক্ত হলেও প্রকাশ করে না, হাত বুলিয়ে দিতে থাকে মিষ্টির মাথায়। মা, আমি কত ভাগ্যবতী। আমার আল্লাহ 2 হাত ভরে দিয়েছেন আমায়। পৃথিবীর সব থেকে ভালো মা আমার, সব থেকে ভালো ভাই আমার, ভালো ভাবিও আমার, আর ভালো বড় আমার হচ্ছে। আমি তো দমে দমে শুকরিয়া আদায় করেও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হব। শিউলি মিষ্টির দুই গালে হাত দিয়ে বলে, কিন্তু মা, তোমার ভালো বর তো পূর্ণতা নামে হাসপাতাল খুলছে। শুনলাম পাগলের মতো ভালোবাসে পূর্ণতাকে। হিংসা হয় না পূর্ণতাকে? না, হিংসে কেন হবে? বোকা তুই মিষ্টি। এভাবেই ভালো আমি, চালাক হতে চাই না। মানুষ চিনতে তো শিখবে। যদি কাছের মানুষদের চিনে ফেলি তাহলে বাঁচব কি করে? বোকারা প্রকৃত সুখী, আমি সুখীই থাকতে চাই। শিউলি চিন্তায় পড়ে যায়। মিষ্টির গলার স্বর বদলে কেন গেল? বোকা গাধাটা এত পেঁচিয়ে কথা বলতে শিখলো কবে? তার মনের মধ্যে কি চলছে? পূর্ণতার বিরুদ্ধে উস্কাবে কি? না থাক, আজকের মতো এইটুকুই যথেষ্ট। পতিতালয় জমিদারদের তৈরি। আজ থেকে 20 বছর আগে তৈরি হয় এই পতিতালয়। জমিদারদের পোশাকের ব্যবসা ছিল। বিদেশ থেকে 3 জন লোক এসেছিল পোশাক দেখতে। তারা বাঙালি পোশাক বিদেশে প্রচার করতে যাচ্ছিল। ঝড় বৃষ্টির রাত। জমিদার সাহেব অভির মা অনামিকা বাড়ির সুন্দরী অল্প বয়সী কাজের মেয়ে ললিতা এবং জমিদারের ভাইয়ের বউ সুমিতাকে পাঠিয়েছিল বিদেশি লোক 3 জনকে আপ্যায়ন করতে। 3 জন সরল মেয়ে খুশি মনে গিয়েছিল জমিদারদের নতুন বাড়িতে। এক
একতলা বাড়িটা ভীষণ সুন্দর দেখতে ছিল। বাড়ির ভেতর পা রাখতেই বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। 3 জন দানবের মতো পুরুষ ঝাঁপিয়ে পড়ে ওদের ওপর, অমানবিক শারীরিক নির্যাতন করে, যাকে সহজ ভাষায় ধর্ষণ বলা হয়। সেই দিন থেকেই পতিতালয়ের উৎপত্তি। সেই বাড়িতে এখন 56 জন নারী রয়েছে, যাদের টাকার বিনিময়ে প্রতি রাতে ভিন্ন ভিন্ন পুরুষদের কাছে শুতে হয়। ইফতিয়ার একটা কাঁচে পতিতালয়ে পা রাখে। 10-12টা মেয়ে এসে ইফতিয়ারকে টানতে থাকে তাদের কক্ষে যাওয়ার জন্য। তখনই ইফতিয়ার দেখে অফি একটা রুম হতে বের হচ্ছে, শার্টের বোতাম লাগাতে লাগাতে, উস্কো খুস্কো চুল আর শুকনো বুকখানা। ব্রু কুচকে অফিকে পর্যবেক্ষণ করে ইফতিয়ার। ঠোঁটের কোণে ফুটে ওঠে বাঁকা হাসি। মেয়েদের সরিয়ে এগিয়ে যায় অভির দিকে। অভিরাজ তাহলে পরনার স্পর্শের মতো ওরা হয়? অভি ইফতিয়ারের দিকে তাকায়। আপনি এখানে? টেস্ট করতে আসলাম কেমন হয় পতিতালয়ের মেয়েদের আদর। আচ্ছা। বলেই অভি চলে যেতে নেয়। ইফতিয়ার বলে, 5 নম্বর রুমে যেতে চাচ্ছে। শুনেছি সে নাকি মারাত্মক হট। রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে অভির। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, তাকে হট বলবে না, সে তোমার গুরুজন। গুরুজন? তাকে পতিতালয়ের বেশ্যা বানাতে পেরেছ? আমি হট বলতে পারবো না? অভি জবাব দেয় না, শুধু বলে, পূর্ণতাকে ভালোবাসো তুমি, সে বউ আমার। নিশ্চয়ই আমার বুকে পূর্ণতাকে মানতে কষ্ট হয় তোমার, কিন্তু পরিস্থিতির চাপে কিছু বলতে পারো না। আমি আর তুমি একই পথের পথিক। অভিরাজ চলে যায়। ইফতিয়ার মনে মনে বলে, তুমি ভীষণ ভালো মানুষ অভি। এত নরম মন কেন তোমার? বেঁচে থাকতে হলে মায়া কাটাতে হয়। তুমি যাদের ভালোবেসে দুর্বল হয়ে পড়েছ, তারা তোমাকে মারার জন্য ওত পেতে আছে। কবে বুঝবে তুমি? ভর দুপুরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে পূর্ণতা। শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরে বেরিয়েছে। উত্তেজনায় মৃদু কাঁপছে পূর্ণতার হাত পা। ওড়না দ্বারা মুখ ঢেকেছে। কাঠফাটা রোদ্দুরের শরীর পুড়ে যাচ্ছে। রাস্তাঘাটের জনসংখ্যা কমে এসেছে। পূর্ণতা শহরের পিচঢালা রাস্তা পেরিয়ে গ্রামের সরু রাস্তায় পা রাখে। পতিতালয়ের চত্বরে দাঁড়িয়ে ইফতিয়ার প্রতিটি মেয়েকে জিজ্ঞেস করে, তারা এখান থেকে বেরিয়ে যেতে চায় কিনা? কিন্তু কেউ রাজি হয় না। বের হওয়ার কথা শুনেই তাদের মধ্যে আতঙ্ক চলে এসেছে। ভয়ে মুখ শুকিয়ে গিয়েছে। ইফতিয়ার আশ্চর্য হয়, কেন তারা এখানে থাকতে চায়? তারা কি কাউকে ভয় পাচ্ছে? বয়স 15-16 হবে এমন একটা মেয়েকে ইফতিয়ার সামনে ডাকে। সে সকলের পিছনে গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল। ইফতিয়ারের ডাকে মেয়েটার ভয় বেড়ে যায়। অনবরত ঢোক গিলছে। হাত পায়েও মৃদু কম্পন শুরু হয়। ইফতিয়ার লক্ষ্য করছে সে পা টেনে টেনে ইফতিয়ারের সামনে দাঁড়ায়। মাথা নুইয়ে থেমে থেমে জবাব দেয়। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ইফতিয়ারের। সে মেয়েটার দিকে হাত বাড়াতে গেলে মেয়েটা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইফতিয়ার মাথায় হাত রাখে এবং মৃদু হেসে বলে, আমি তোমার ভাইয়ের মতো, ক্ষতি করব না। শুধু বলো একবার, তুমি এখান থেকে যেতে চাও? আমি নিয়ে যাব তোমায়। তোমার বাবা মায়ের কাছে দিয়ে আসবো। কাউকে ভয় পাওয়ার দরকার নেই, আমি আছি। মেয়েটা অনবরত মাথা ঝাঁকিয়ে না বোঝায়। এখান থেকে সে যেতে চায় না। এত ভয়, এত আতঙ্ক, তবুও যেতে চায় না। কি আছে এই পতিতালয়ে? কেন সবাই বাধা পড়েছে? 5 নম্বর কক্ষ হতে একজন মহিলা বেরিয়ে আসে। মাথায় তার ঘোমটা টানা, পরনে সাদা রঙের সুতি শাড়ি। বয়স 45-এর ঊর্ধ্বে। অতিরিক্ত সুন্দরী হওয়ার দরুন বয়সের ছাপ বোঝা যাচ্ছে না। মেয়েটা ইফতিয়ারের মুখোমুখি দাঁড়িয়ে ফিসফিস করে বলে, বিগত 15 বছর যাবৎ প্রতিদিন অভিরাজ এখানে এসে প্রতিটা মেয়েকে জিজ্ঞেস করে তারা যেতে চায় কি না। সকলেই অসম্মতি প্রকাশ করে। তাই তুমি পুরনো পদ্ধতি বাদ দিয়ে নতুন কিছু ভাবো। চিন্তায় পড়ে যায় ইফতিয়ার। এই মহিলাকে খুঁজতেই সে এখানে এসেছে। অনেক কিছু ভেবেছিল, কিন্তু মহিলাটির মুখপানে তাকিয়ে গলে যায় ইফতিয়ার। ইতিমধ্যে সে কি বলেছে সেটাও ঢোকেনি ইফতিয়ারের কানে। নিজের মায়ের বয়সী, তাকে কি করে আঘাত করবে? ইফতিয়ারকে এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে মহিলাটি সকল মেয়েদের উদ্দেশ্যে বলে, যে যার রুমে যাও। মুহূর্তেই হলরুম ফাঁকা হয়ে যায়। মহিলাটি ইফতিয়ারের দিকে এগিয়ে এসে বলে, তোমাকে চিনি আমি, ইফতিয়ার চৌধুরী, ইসমাইল চৌধুরীর একমাত্র পুত্র সন্তান। বিয়ে করতে যাচ্ছ মনোয়ার জমিদারের একমাত্র কন্যা সন্তান মিষ্টিকে।
এবার ইফতিয়ার নড়ে চড়ে দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, হুম, আপনার নারী ছেড়ে ধন মিষ্টিকে বিয়ে করতে যাচ্ছি আমি। তবে অবশেষ হচ্ছে নিজের জন্য। পতিত আলোর এক মহিলার মেয়েকে ঘরে তুলতে হচ্ছে। মহিলাটি চাচ্ছিল্য হাসে। ঘরে তুলতে পারবে কি? ইফতিয়ারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। রহস্য ঘেরা এই মহিলা। আপনি চাচ্ছেন না আপনার মেয়ের বিয়ে হোক? সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তো এখানে থাকতেই চাইনি, তবুও তো থাকতে হচ্ছে। যাই হোক, তুমি এখন চলে যাও। আমি কথা বলতে এসেছি আপনার সাথে। আমি একজন খারাপ মহিলা, এক স্বামীকে দিয়ে চাহিদা মিটছিল না, তাই পতিতালয়ে চলে এসেছি। বর্তমান হাজার পুরুষের সাথে রাত কাটিয়ে অভ্যস্ত আমি। এটাই আমার সুখ, এটাই আমার পরিচয়। আর কিছু বলবে? রাগে চোয়াল শক্ত হয়ে আসে ইফতিয়ারের। খারাপ মহিলা, আপনার মতো মহিলাদের জন্য সমাজটা বিগড়ে যাচ্ছে। বলেই ইফতিয়ার চলে যায়। মহিলাটি ইফতিয়ারের চাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড় করে বলে, ভালো রেখো আমার মিষ্টিকে। সে ফুলের মতো পবিত্র আর পানির মতো সরল সহজ। সেই দিন মনির গভীর রাতে বেরিয়ে যেতে নিলেই রিমা তার হাত ধরে। কোথায় যাচ্ছ তুমি? মনির রিমার হাত থেকে ছাড়িয়ে নেয় নিজের হাত। রিমার পানে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, তোকে বলতে হবে কোথায় আছি? আমি তোমার বউ, বলবে না আমায়? মনির রিমার চুলের মুঠি শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, যাচ্ছি পূর্ণতার মায়ের কাছে। ওর তেজ আজকে ভেঙে দেব আমি। বলেই রিমাকে ধাক্কা দিয়ে ফেলে বেরিয়ে যায়। ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে রিমা। 25 বছর সংসার করছে, 25টা দিন সুখে কাটাতে পারেনি। প্রতি রাতে নতুন নতুন মেয়ে। এখন পূর্ণতার মা বোন বাচ্চাকেও রক্ষা পায় না এদের শারীরিক নির্যাতন থেকে। পুরুষ মানুষেরা, এদের চরিত্র নিয়ে বোধহয় বলা হয়েছিল, নারীর স্বাদ মেটে না এক শাড়িতে, আর পুরুষের স্বাদ মেটে না এক নারীতে। সেলিম রাতে দোকানেই থাকে, ছেলেকে নিয়ে সেলিনা ঘুমায়। বরাবরই দরজা জানালা সবটা বন্ধ করেই ঘুমায় সে। বড্ড ভয় তার, মনের মধ্যে সারাক্ষণ খচখচ করতে থাকে। এই বুঝি জমিদার বাড়ির কাপুরুষরা হামলে পড়ল। তাছাড়া গতকালই মনিরের কুদৃষ্টির জবলে পড়েছিলেন তিনি। কয়েক মুহূর্তের দেখা, যখন সামনে ছিল ততক্ষণই চোখ দিয়ে গিলে খাচ্ছিল। মনির তাড়াহুড়োর সঙ্গে কাউকে আনেনি। তার কাছে পাক্কা খবর ছিল সেলিনা ছেলেকে নিয়ে একা ঘুমায়। আজকে মনের স্বাদ মিটিয়ে নিবে, তারপর বাচ্চার একটা সুযোগ দিয়ে পতিতালয়ে রেখে আসবে। ইচ্ছে হলেই যাবে ভোগ করতে। ধান ক্ষেতের আল ধরে এগোতে থাকে মনির। তখন কোথা থেকে একখানা ছুরি এসে মনিরের বুক বরাবর আঘাত করে। ছিটকে পড়ে যায় সে। গলগল করে রক্ত ঝরতে থাকে বুক হতে। ব্যথায় আর্তনাদ করে ওঠে। ততক্ষণে আঘাতকারীর সামনে চলে আসে। পরপর আবারও আঘাত করে বুকে। দ্বিগুণ চিৎকারে আর্তনাদ করে মনির। আঘাতকারী থেমে থাকে না, চোখের মধ্যে ঢুকিয়ে দেয় ছুরি এবং সবশেষে লুঙ্গি খুলে গোপন অঙ্গ কেটে ফেলে। ছটফট কমে এসেছে মনিরের। সে গভীরভাবে শ্বাস টেনে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ে। একজন অপরাধী চিরতরে দুনিয়া থেকে হারিয়ে যায়। পূর্ণতা সেদিন সারা রাত ছটফট করে। তাকে কেউ রুমে বন্দি করে রেখেছে। জানালা দরজা সবটা বন্ধ, কোনো ক্রমেই রুম হতে বের হতে পারে না। অভিও সেই দিন বাড়িতে ছিল না। ভোরের আলো ফুটতেই আপনা আপনি দরজা খুলে যায়। দৌড়তে দৌড়তে গ্রামে যায় পূর্ণতা। মাকে সুস্থ স্বাভাবিক রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং কিছু সময় মায়ের সাথে সময় কাটিয়ে আবারও জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সকল কাজ চুকিয়ে বাড়ির পথে এগোচ্ছিল অভিরাজ। রাস্তাঘাট ভর্তি মানুষ, তারা সালাম দিচ্ছে অভিকে। অভিও হেসে সকলের সাথে কথা বলছে, কাউকে কাউকে বুকে টেনে নিচ্ছে। অভির এই ব্যবহারিতাকে মানুষের মনে জায়গা কিনে নিতে সহায়তা করেছে। নিজ জেলাসহ পাশাপাশি অনেক জেলার মানুষ অভিকে চেনে, সকলেই তাকে ভালোবাসে। একটা আলাদাই নামডাক তৈরি হয়েছে তার। বাজারের পাশে জায়গা কিনেছে অভি, সেখানে মাটি তুলে ভরাট করা হয়েছে। কাল থেকে মিস্ত্রি আসবে। ইট বালু সব কেনা হয়ে গেছে, বাড়ি বানানো হয়ে গেছে। এই বাড়িতে উঠবে অভি এবং পূর্ণতা। মিষ্টিকে ইফতিয়ারের হাতে তুলে দিয়ে বলবে, ইফতিয়ার ভাই আমার বোনকে নিয়ে অনেক দূরে চলে যাও, এই শহরে আর নয়। তখন অভির কোনো পিছু টান থাকবে না। আমার পূর্ণতা, এই জন্মেই আমাদের ছোট্ট একটা সংসার হবে।
তুমি আমি মিলে আমরা হব, দুজন দুজনকে ভালোবেসে আগলে রাখবো। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পাইনি, বাবার আদরও পাইনি, অনাদরে অযত্নে বড় হয়েছি, দু চোখ ভরে শুধু পাপ দেখেছি। এবার ভালোবাসা দেখব, আমাদের একটা রাজকন্যা হবে, তাকে ভালোবেসে বড় করব দুজন মিলে। আমাদের বাড়িটার নাম দিব সুখের রাজ্য। অভিরাজ, চট করে পেছনে ঘুরে অভি হাসি মুখে এক রমণীকে দাঁড়িয়ে থাকতে দেখে অভি নিজেও হেসে শুধায়। মীরা, কেমন আছো? ভালো আছো তুমি? আমিও ভালো। কবে দেশে ফিরলে? এই তো আজকেই। শুনলাম বিয়ে করেছো ছোট একটা মেয়েকে, বয়স নাকি একদমই কম। হ্যাঁ করেছি, একটা ছোট্ট মরিচকে ঘরে তুলেছি। মরিচ? তাও আবার ছোট? তাহলে কোনো প্রবলেম নেই। ছোট মরিচের ঝাল বেশি। মীরা হো হো করে হেসে ওঠে, অভিও হাসে। পূর্ণতার চোখে পড়ে সেই হাসি। নিজ কর্মস্থলে যাওয়ার আগে নিজের বরের পাশে অন্য নারীর অস্তিত্ব দেখে মাথায় আগুন জ্বলে ওঠে। নারী সব সহ্য করতে পারে, নারী সব মেনে নিতে পারে, কিন্তু নিজের স্বামীর পাশে অন্য নারীর অস্তিত্ব নারী কখনোই মেনে নিতে পারে না। পা ফেলে এগিয়ে আসে পূর্ণতা, পেছন থেকে ধাক্কা দেয় মীরা। মুখ থুবড়ে পিচ ঢালা রাস্তায় পড়ে যায়, পায়ে ঠোঁটে খানিকটা ঠোঁট কেটে যায় এবং সামনের একথালা দাঁত ভেঙে যায়। অভি বড় বড় দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকিয়ে থাকে। এটা কি করলে তুমি? পূর্ণতা মুখ বাঁকিয়ে বলে, আমার বরের পাশ ঘেঁষে দাঁত কেলাচ্ছিল, তাই দাঁত ভেঙে দিলাম। এবার কাকিমার দিকে চোখ তুলে তাকালে আপনার চোখও গেলে দিব। সাথে সাথে অভি চোখ খিচে বন্ধ করে ফেলে। পূর্ণতা মুচকি হেসে অভির হাত ধরে এক দৌড়ে দেয়। দৌড়তে দৌড়তে অভি শুধায়, কাকিমা কাকে বললে? পূর্ণতা ছাড়া গোটা দুনিয়ার সকল মেয়েই আপনার কাকিমা, মামি, খালা, ফুপি, বোন। বুঝলে শোনা? ঘড়ির কাঁটায় রাত 3:12। গভীর ঘুমে আচ্ছন্ন পূর্ণতা। ড্রিমলাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। কালো রঙের শাড়িখানা হাঁটু অব্দি উঠে গেছে, বুক হতে আঁচল সরে গিয়ে দৃশ্যমান হয়েছে নারীর স্পর্শকাতর অঙ্গ। কুচকুচে কালো লম্বা কেশ এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিপাশে। বড্ড পিপাসা পাই অভিরাজের। বাঁকা চোখে পর্যবেক্ষণ করতে থাকে পূর্ণতার অবয়ব। ভেতরে পুরুষালী চিত্ত অস্থির করে তুলেছে তাকে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে পৈশাচিক হাসি। বউয়ের নরম দেহে সুখ খোঁজার আনন্দে হৃদয় পুলকিত হয়ে ওঠে। বসে পড়ে পূর্ণতার পাশে, হাত এগিয়ে ব্লাউজের বোতাম খুলতে শুরু করে। একটা একটা করে খোলার ধৈর্য যেন তার হচ্ছে না, টেনে হিঁচড়ে ছেঁড়ার চেষ্টা চালায়। নিজের শরীরে কারোর অস্তিত্ব টের পেতেই ঘুম ভেঙে যায় পূর্ণতার। বিশ্রী একটা গন্ধ নাকে লাগে। নাকুচকে পিটপিট করে চোখ খুলতেই চমকায় পূর্ণতা। উত্তেজনায় জর্জরিত অভিকে দেখে ভয় পায়। ভয়ার্থক দেখাচ্ছে তাকে। নিজের ব্লাউজে থাকা অভির হাতের ওপর হাত রেখে শুধায়, কি হয়েছে এমপি সাহেব, এমন করছেন কেন? পূর্ণতার কথা যেন কানেই পৌঁছয়নি অভির। পাগলের মতো ওষ্ঠের বিচরণ ঘটায় বক্ষ দেশে। এটা ভালোবাসার ছোঁয়া নয়। দুইবার অভির সাথে ঘনিষ্ঠ হয়েছে সে, তবে যন্ত্রণা কখনোই দেয়নি অভি, বরং ক্ষণে ক্ষণে পিছিয়ে গিয়েছে। আদরে যত্নে ভালোবাসায় ভরিয়ে তুলেছে। কিন্তু আজকের এই অভি আর আগের সেই অভির মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। পুরুষালীর শক্ত হাতের চাপ এবং ওষ্ঠের সংঘর্ষে ক্ষণে ক্ষণে ব্যথায় কুকিয়ে উঠছে পূর্ণতার আবেদনময়ী আওয়াজে অভি যেন আরো পাগল হয়ে ওঠে। বুক থেকে মুখ তুলে ওষ্ঠদয়ে হামলা চালায়। খানিকক্ষণের জন্যেও হাত জোড়ায় স্থির রাখছে না, যেন সে পিষে মেরে ফেলতে যাচ্ছে পূর্ণতাকে। দীর্ঘ কয়েক ঘন্টার শারীরিক নির্যাতনে জ্ঞান হারিয়ে ফেলে পূর্ণতা, তবুও থেমে থাকে না অভি। নিথর দেহখানাতেই শারীরিক তৃপ্তি মেটায়। ফজরের আজানের পরপর ক্লান্ত শরীর বিছানায় এগিয়ে দেয় অভি। ঘেমে নিয়ে একাকার, এক একটা নিঃশ্বাসের শব্দে গোটা রুম মুখরিত। পাশে পড়ে থাকা নারীর কথা বেমালুম ভুলেই গিয়েছে অভি, নয়তো মনে করতে চাচ্ছে না। নিঃশ্বাসের প্রবণতা কমে আসতেই চটজলদি উঠে পড়ে। গায়ের কাপড় ঠিক করে বেরিয়ে যায় রুম হতে। একবারও তাকায় না পূর্ণতার পানে।
হাতের ঘা এখনো পুরোপুরি শুকায়নি ইফাদের, মাঝে মধ্যে অসহ্য পীড়া দেয়। আজকেও মাঝরাতে হঠাৎ ব্যথা করে ওঠে। অবশ্য এর কারণ আছে। ঘুমের ঘোরে বাপাসে শুতে গিয়ে বিছানার সাথে ভালোই লেগেছে। ব্যথায় চোখ মুখ খিচে উঠে বসে ইফাদ। চোখের কোণে পানি জমেছে।